ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কনসেপচুয়াল ফিজিক্স এক্সিস্ট। তোমরা যারা সামনে নিট এক্সাম দিতে চলেছো তোমাদের জন্য আজকের ক্লাসে আমরা ইউনিট ডাইমেনশন এবং মেজারমেন্ট এই টপিক থেকে মেজারমেন্ট পার্টটাকে কভার করব। অর্থাৎ এখানে আমরা আলোচনা করব অ্যাবসলিউট এরর, সিগনিফিকেন্ট ফিগার, রাউন্ডিং অফ এবং যত রকমের এরর ক্যালকুলেশন আছে সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমেই বলি যে মেজারমেন্ট এই বিষয়টা কি। আমরা যে কোনো বস্তু, যে কোনো কোয়ান্টিটিকে, যে কোনো রাশিকে আমরা পরিমাপ করতে চাই এবং যখনই আমরা পরিমাপ করতে চাই তখন সেই রাশির পরিমাপ করার সময় তার মধ্যে কিছুটা এরর থাকবেই, থেকেই যায় কিছুটা এরর। সেটা হতে পারে আমার ইনস্ট্রুমেন্টের বা আমার ডিভাইসের লিমিটেশনের জন্য, বা হতে পারে যে র্যান্ডম কোনো এররের জন্য, বাট আমরা এরর পাবোই। তো সেই এরর ক্যালকুলেশনটা কিন্তু ফিজিক্সে খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যাচ্ছে, কারণ এই এররের উপর ডিপেন্ড করে যখন আমরা খুব সূক্ষ্ম পরিমাপ করব তখন কিন্তু এই এররটাই বিশাল আকৃতি ধারণ করবে। সেই জন্য এরর নিয়ে আমাদেরকে পড়তে হবে। কোনো কোয়ান্টিটিকে আমরা অ্যাবসলিউটলি মেজার করতে পারবো না, বা পারফেক্টলি মেজার করতে পারবো না, বা প্রেসাইজলি মেজার করতে পারবো না। তার কারণ যখনই আমরা কোনো কোয়ান্টিটিকে মেজার করতে যাব, সাপোজ ধরে নাও যে আমি এরকম কোনো একটা অবজেক্ট নিয়েছি, এই অবজেক্টের লেন্থ আমাকে মেজার করতে হবে। তো যদি মেজার করতে চাই তাহলে এখানে আমি একটা স্কেল বসাবো, স্কেল বসিয়ে সেটার সাহায্যে মেজার করব। এরকম কিছু রেটিং থাকবে, আমি তার সাহায্যে মেজার করব। মেজার করতে গিয়ে আমি যদি দেখি যে টোটাল লেন্থটা 5 সেন্টিমিটার হচ্ছে, আমি দেখলাম যে লেন্থটা কত হচ্ছে, 5 সেন্টিমিটার হচ্ছে। তো এক্স্যাক্টলি 5 সেন্টিমিটার হচ্ছে এটা কিন্তু বলা আমার পক্ষে সম্ভব নয়। তার কারণ এটা হতে পারতো যে 5.1 সেন্টিমিটার ছিল, বাট আমার স্কেল মেজার করতে পারলো না, অতটা লিমিটেশন আমার স্কেলের নেই। বা হতে পারে এটা 4.9 সেন্টিমিটার ছিল, যাকে আমার 5 সেন্টিমিটার মনে হলো। তো এক্স্যাক্টলি 5 এর পরে 0 হবে, 1 হবে নাকি 4.9 হবে, কি হবে সেটা কিন্তু আমি মেজার করতে পারছি না। অর্থাৎ তার মধ্যে এরর থেকেই যাচ্ছে। এবার তোমার মনে হতে পারে তাহলে আমি কোনো একটা স্কেল নিই যে স্কেলটাতে এরকম 1 ডেসিমেল পর্যন্ত মেজার করতে পারবে। ধরো তুমি মেজার করে তুমি বলে যে 5.0 সেন্টিমিটারই হচ্ছে, কিন্তু তারপরেও আমার প্রশ্ন থেকে যাবে যে এটা কি 5.01 সেন্টিমিটার, নাকি 5.02 সেন্টিমিটার, নাকি 5.00 সেন্টিমিটার। তাহলে আমি যতই পারফেক্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে আসি না কেন আমার মেজারমেন্ট কিন্তু পারফেক্ট হবে না। ঠিক আছে? তো এই যে এরর গুলো থেকে যে সেই এরর গুলো আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। বোঝা গেছে নিশ্চয়ই আমি কি বলতে চাইলাম। এবার দেখো, এরর মেজার করার অনেকগুলো পদ্ধতি আছে। আমরা প্রথমে পড়বো অ্যাবসলিউট এরর, বা আমরা বাংলাতে এটাকে বলে থাকি চরম ত্রুটি। কি বলে থাকি? চরম ত্রুটি বা অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর বুঝতে গেলে আমাকে আগে বুঝতে হবে যে ট্রু ভ্যালু কি, অ্যাকচুয়াল ভ্যালু কি। কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি তার তো একটা অ্যাকচুয়াল ভ্যালু থাকবে, একটা ট্রু ভ্যালু থাকবে, যেখান থেকে আমরা তার এররটাকে মেজার করব। সাপোজ এই যে স্টাইলাসটা বা এই যে পেনটা, এই পেনটার একটা পার্টিকুলার লেন্থ আছে, একটা ট্রু ভ্যালু আছে। মেবি আমি সেটা মেজার করতে পারছি না, বাট এর একটা ট্রু ভ্যালু আছে। সেই ট্রু ভ্যালুটা কত? তো যেহেতু আমরা মেজারই করতে পারি না ট্রু ভ্যালু, তাহলে আমরা কি করে মেজার এই ট্রু ভ্যালুটাকে বলবো? তো এটা বলার একটা উপায় হচ্ছে যে আমি এই পেনটার লেন্থটাকে অনেকবার মেজার করব। একবার মেজার করে ধরে নাও যে আমি এর লেন্থ পেয়েছি A1। সেকেন্ড টাইম আমি মেজার করলাম, এর লেন্থ পেলাম A2। থার্ড টাইম মেজার করলাম A3। ধরো একবার 4.9 পাচ্ছি, একবার 5 পাচ্ছি, একবার 5.1 পাচ্ছি। তো এরকম বিভিন্ন টাইমস আমি মেজার করছি। কতবার মেজার করলাম? ধরো না n টাইমস মেজার করলাম। তো এতগুলো মেজারমেন্ট আমার কাছে আছে। এবার আমি কি করব, এই যে মেজারমেন্ট গুলো হলো তাদের মিন ভ্যালুটা নিয়ে নেবো, তাদের অ্যাভারেজ ভ্যালুটা নিয়ে নেবো। অ্যাভারেজ ভ্যালু কি করে বের করতে হবে? টোটালটাকে করব প্লাস, দেন n দ্বারা ডিভাইড। এই যে ভ্যালুটা পাবো দ্যাট ইজ am, মিন ভ্যালু। এটাকেই বলবো কি বলো? এটাকেই বলবো মিন ভ্যালু, বা আমরা এটাকেই বলতে পারি ট্রু ভ্যালু। মিন ভ্যালু বা ট্রু ভ্যালু। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা কখন কিভাবে আমরা মিন ভ্যালু বা ট্রু ভ্যালুটাকে বের করব? অনেকগুলো মেজারমেন্ট নেব, সেই মেজারমেন্টগুলোর অ্যাভারেজ বের করব, দ্যাট ইজ ট্রু ভ্যালু। এটাকেই আমরা এক্সাক্ট ভ্যালু ধরে চলবো, তাছাড়া আমাদের কাছে কোনো উপায় নেই। এবার তোমাকে যদি বলি অ্যাবসলিউট এরর বের করো, তো অ্যাবসলিউট এরর প্রত্যেকটা মেজারমেন্টে হয়। আমি ফার্স্ট মেজারমেন্ট করেছিলাম, ভ্যালু পেয়েছিলাম A1। সেকেন্ড মেজারমেন্ট করেছি, ভ্যালু পেয়েছি A2। থার্ড মেজারমেন্ট করেছি, ভ্যালু পেয়েছি A3। তো প্রত্যেকটা মেজারমেন্টে আমার এরর আছে। যেমন ট্রু ভ্যালু যদি am হয়, তাহলে ফার্স্ট মেজারমেন্টে আমার এরর কতটা হলো? am মাইনাস A1, দ্যাট ইজ দ্য এরর। এই যে এররটা, এটাকে বলে দিলাম ডেল্টা A1, অর্থাৎ ফার্স্ট মেজারমেন্টের অ্যাবসলিউট এরর, ট্রু ভ্যালু থেকে কতটা ডিফারেন্স আছে। যদি সেকেন্ড মেজারমেন্টের অ্যাবসলিউট এরর বের করতে হয়, দেন am
মাইনাস A2, থার্ড মেজারমেন্টের AM মাইনাস A3 অ্যান্ড সো অন। এইরকম ভাবে কিন্তু আমরা অ্যাবসলিউট এররটাকে মেজার করব। বুঝতে পেরেছো অ্যাবসলিউট এরর কি করে মেজার করতে হয়? এইভাবে মেজার করব। তো অ্যাবসলিউট এরর কিন্তু নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে। তার কারণ AM এর থেকে A1 টা বড় নাকি ছোট আমি জানি না, এটা মেজারমেন্টের উপর ডিপেন্ড করেছে। সো অ্যাবসলিউট এরর ক্যান বি নেগেটিভ অ্যান্ড পজিটিভ, দুটোই হতে পারে। আমি লিখে রেখে দিচ্ছি এটা, অ্যাবসলিউট এরর may be negative or positive or zero। ঠিক আছে, জিরো হতে পারে। কোনো কোনো সময় অ্যাভারেজ ভ্যালুটা যদি মেজারমেন্টের যে ভ্যালু তার সাথে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে অ্যাবসলিউট এররটা জিরো হতে পারে। আশা করি অ্যাবসলিউট এরর নিয়ে সবার ক্লিয়ার হয়ে গেছে যে অ্যাবসলিউট এরর জিনিসটা কি। এইভাবে আমরা অ্যাবসলিউট এরর বের করব। এবার যদি কোনো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি থাকে, সাপোজ কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি এ, একে আমরা মেজার করলাম। তো একে মেজার করতে গিয়ে আমি ট্রু ভ্যালু দেখলাম যে এম, অ্যাকচুয়াল ভ্যালু এম, কিন্তু এর মধ্যে এরর কি আসবে? এর মধ্যে এরর আসবে ডেল্টা এ। ঠিক আছে, ডেল্টা এ কমও হতে পারে, ডেল্টা এ বেশি হতে পারে। তো সেই এররটাকে আমরা এইরকম ভাবে রিপ্রেজেন্ট করব। যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে কিভাবে রিপ্রেজেন্ট করব? ট্রু ভ্যালু প্লাস মাইনাস এরর, ট্রু ভ্যালু প্লাস মাইনাস এরর। ঠিক আছে, এই যে ডেল্টা এ, এই ডেল্টা এটা কি? এই ডেল্টা এটা হচ্ছে ডেল্টা A1 তার মডিউলাস প্লাস ডেল্টা A2 তার মডিউলাস প্লাস ডট 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 ডেল্টা AN তার মডিউলাস ডিভাইডেড বাই n। মানে যতগুলো এরর আমি পেলাম, টোটাল মেজারমেন্টে যতগুলো এরর আমি পেয়েছি, প্রত্যেকটা এররকে প্লাস করে তাদের মডিউলাস নিয়ে, অবভিয়াসলি মানে শুধুমাত্র প্লাস সাইনটা নিয়ে, মাইনাস নয়, প্লাস সাইনটা নিয়ে যোগ করে আমি যদি n দিয়ে ডিভাইড করে দিই তাহলে যে ভ্যালুটা পাবো সেটাকে বলবো ডেল্টা এ। ঠিক আছে, এটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। কি বলা হচ্ছে এই ডেল্টা এটাকে? এটার নাম হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। ঠিক আছে, তো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে যখন আমরা এইরকম ভাবে রিপ্রেজেন্ট করব তখন ট্রু ভ্যালু প্লাস মিন অ্যাবসলিউট এররটা থাকবে। ওকে, এইরকম ভাবে আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে অ্যাবসলিউট এরর বিষয়টা বুঝতে পারলে, মিন অ্যাবসলিউট এররের জন্য জায়গা ছিল, আমি পুরো বিষয়টাকে ওইখানে নিয়ে চলে যাচ্ছি, তাহলে সুবিধা হবে। এইটা হলো মিন অ্যাবসলিউট এরর, পুরো পার্টটাকে এইখানে বসিয়ে দিচ্ছি। আশা করি বোঝা গেছে মিন অ্যাবসলিউট এরর কি। তো তোমরা এখানে যে নোটটাতে তোমরা দেখতে পাচ্ছ যে মিন অ্যাবসলিউট এররকে এখানে ডেল্টা এ বার দিয়েছে। ঠিক আছে, আমি ডেল্টা এ দিয়ে রিপ্রেজেন্ট করছি, কোনো ব্যাপার নয়, সেটা বোঝাই যাচ্ছে, যে কোনোভাবে আমি রিপ্রেজেন্ট করতেই পারি। নেক্সট পার্ট দেখো, রিলেটিভ অর ফ্র্যাকশনাল এরর। কখনো কখনো আমাদের রিলেটিভ এররের প্রয়োজন পড়বে। তো সেই রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এররটা কি জিনিস? রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এররকে এইরকম ভাবে রিপ্রেজেন্ট করা হয় যে মিন অ্যাবসলিউট এরর যেটা পেলাম আমি, ডেল্টা এ মিন, ডেল্টা এ মিন মিনস আমি কোনটাকে বলতে চাইছি বলো তো? এইটা, এখানে ধরো ডেল্টা এ মিন করে দিই, ডেল্টা এ মিন, ডেল্টা এ মিন, এই যে মিন ভ্যালুটা ডেল্টা এ মিন, এইটা ডিভাইডেড বাই ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু মানে মিন ভ্যালুটা। এই যে আমি রেশিওটা পাবো দ্যাট ইজ কল্ড রিলেটিভ এরর অর ফ্র্যাকশনাল এরর। কারণ আমি রিলেটিভলি বের করছি বা ফ্র্যাকশনালি বের করছি, সেই জন্য এটা হচ্ছে রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর। মনে থাকবে নিশ্চয়ই, নিচে ট্রু ভ্যালু অ্যান্ড ওপরে কি হবে? ওপরে হচ্ছে মিন অ্যাবসলিউট এরর দ্যাট ইজ ডেল্টা এ এম। এইরকম ভাবে যখন আমরা বের করবো তখন সেটা হবে রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর। পার্সেন্টেজ এরর কি করে বের করবো? পার্সেন্টেজ এরর খুব সিম্পল, আমরা রিলেটিভ এরর বের করে নিয়েছি, সেই রিলেটিভ এরর সাথে 100% মাল্টিপ্লাই করে দেবো, তাহলেই 100% মাল্টিপ্লাই করলেই আমরা পেয়ে যাবো পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ আর ফ্র্যাকশন দুটোর মধ্যে ডিফারেন্স কি বা আছে? শুধু 100% মাল্টিপ্লাই করলেই হয়ে যাবে। তো এইভাবে আমরা পার্সেন্টেজ এরর বের করতে পারবো। এই বিষয়গুলো কোথায় কাজে লাগবে, কিভাবে কাজে লাগবে আমি একটু পরেই বলবো তোমাদের। এবার দেখো, যখন আমরা অ্যাডিশন করব, অ্যাডিশন এবং ডিফারেন্স মানে সাবট্রাকশন, তো অ্যাডিশনের ক্ষেত্রে এররের ক্যালকুলেশন কি করে করতে হয় খুব গুরুত্বপূর্ণ বিষয়। একই রকম ভাবে সাবট্রাকশন বা ডিফারেন্সের ক্ষেত্রে কি করে তোমাদের ওই এররটা বের করতে হয় বা এররের ক্যালকুলেশন করতে হয় সেই বিষয়টা আমরা দেখবো। ঠিক আছে, তো অ্যাডিশনের ক্ষেত্রে সাপোজ কোনো কোয়ান্টিটি আছে, একটা কোয়ান্টিটি আমি বলে দিলাম সাপোজ এক্স। এবার এই কোয়ান্টিটিটা এ প্লাস বি করে পাওয়া যায়, মানে দুটো কোয়ান্টিটিকে যোগ করে পাওয়া যায়। এ মানে এই যে এ,
এ মানে যখন আমি মেজার করব তখন তার একটা ট্রু ভ্যালু থাকবে, আর সাথে কি থাকবে, তার মধ্যে কিন্তু একটা এরর থাকবে, প্লাস মাইনাস ডেল্টা। সিমিলারলি বি এর ক্ষেত্রে কি থাকবে, একটা এ ট্রু ভ্যালু, সরি, একটা ট্রু ভ্যালু বি এম থাকবে, আর প্লাস মাইনাস দিয়ে ডেল্টা বি থাকবে। ঠিক আছে? তো কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি এক্স, একে যখন আমি রিপ্রেজেন্ট করতে যাব, এক্স একে যখন রিপ্রেজেন্ট করতে যাব, তখন এই যে এ প্লাস বি, এর পরিবর্তে আমি লিখবো কি, এর পরিবর্তে লিখবো এম প্লাস মাইনাস এ প্লাস বি এম প্লাস মাইনাস ডেল্টা বি, এরকম ভাবে আমি রিপ্রেজেন্ট করব। ঠিক আছে? তো এটাকে জেনারেলি এরকম ভাবে লিখবে, তোমরা মনে রাখবে যে ডাইরেক্টলি কি করে বের করতে হয়, সেটা হচ্ছে যে এক্স এর এ আর বি এর ট্রু ভ্যালুগুলোকে আলাদা করে যোগ করে দেবো, অর্থাৎ এ এম প্লাস বি এম যোগ করে দিলাম, প্লাস মাইনাস দিয়ে এররটাকে যোগ করে নেবো, ডেল্টা এ প্লাস মাইনাস, সরি, প্লাস ডেল্টা বি। মাথায় রাখতে হবে এরর্স আর অলওয়েজ অ্যাডিটিভ ইন নেচার। কি বললাম আমি? এরর্স আর অলওয়েজ অ্যাডিটিভ ইন নেচার, মানে এরর সবসময় অ্যাড হবে, এরর কমবে না, এরর বাড়বে সবসময়। ঠিক আছে? সেই কারণে আমি এখানে প্লাস মাইনাস দিয়ে ডেল্টা এ প্লাস ডেল্টা বি লিখেছি। চাইলে এটাকে এরকম লেখা যেতে পারতো যে এক্স ইকুয়াল টু এক্স এম প্লাস মাইনাস ডেল্টা এক্স। তো বোঝাই যাচ্ছে এখানে এক্স এম মানে কি আর ডেল্টা এক্স মানে কি। এক্স এম মানে হচ্ছে ট্রু ভ্যালুগুলো প্লাস, আর ডেল্টা এক্স মানে হচ্ছে এরর, অর্থাৎ ডেল্টা এ প্লাস ডেল্টা বি। প্লাস মাইনাস দিয়ে থাকতে হবে, কমতেও পারে বাড়তেও পারে, দুটোই হতে পারে। ঠিক আছে? তো এরকম ভাবে আমরা অ্যাডিশনের ক্ষেত্রে বের করব। সাবট্রাকশনের ক্ষেত্রে বা ডিফারেন্সের ক্ষেত্রে কি করব, সাবট্রাকশন বা ডিফারেন্সের ক্ষেত্রে ওই একই জিনিসটাই করব। কোনো কোয়ান্টিটিকে যদি আমরা এইরকম ভাবে রিপ্রেজেন্ট করি, সেম এরকম ভাবে যদি রিপ্রেজেন্ট করি, কিন্তু এইখানে কি থাকবে, মাইনাস থাকবে, এ মাইনাস বি, দুজনকে মাইনাস করছি, তাহলে ওই এক্স মেজার করার জন্য, এক্স না করে আমি ওয়াই লিখে দিই, তাহলে ওয়াই মেজার করার জন্য আমাকে কি করতে হবে, ট্রু ভ্যালুগুলো যেগুলো আছে তাদের মাইনাস করে নিতে হবে, এ এম মাইনাস বি এম প্লাস মাইনাস, এখানে এররকে মাইনাস করব না, এররকে অ্যাড করব, ডেল্টা এ প্লাস ডেল্টা বি। কারণ আমি বলেই দিয়েছি প্রথমে যে এররস আর অলওয়েজ অ্যাডিটিভ ইন নেচার, এরর আমরা সবসময় যোগ করব, এরর সবসময় বাড়তে থাকে। ঠিক আছে? এরর কমে যাবে না। তো চাইলে এটাকে এরকম ভাবে লেখা যায় যে ওয়াই এম প্লাস মাইনাস ডেল্টা ওয়াই এম। আশা করি বোঝা গেছে। এইরকম ভাবে আমরা সাবট্রাকশনের ক্ষেত্রে করব। ট্রু ভ্যালুগুলোর নর্মাল ক্যালকুলেশন, কিন্তু এররগুলো অলওয়েজ অ্যাডিটিভ ইন নেচার। ঠিক আছে? এরকম ভাবে আমরা ক্যালকুলেশনগুলো করতে হবে। তাহলে এরর কি করে ক্যালকুলেশন করতে হয় অ্যাডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা বুঝে গেলাম। একই রকম ভাবে আমরা এরর ক্যালকুলেশন করব ফর প্রোডাক্ট অ্যান্ড ডিভিশন। এই দুটোর ক্ষেত্রে আমরা এবার এরর ক্যালকুলেশন করব। মন দিয়ে শুনবে। আমি এখানে দুটো কোয়ান্টিটি নিয়ে নিচ্ছি, বলে দিলাম যে এক্স মানে হচ্ছে এ ইন্টু বি, আর এখানে নিয়ে নিলাম ওয়াই মানে হচ্ছে এ ডিভাইডেড বাই বি। তো দু জায়গায় দু রকমের। এবার এ কে কি করে রিপ্রেজেন্ট করছি, সাপোজ এ মানে হচ্ছে এ এম প্লাস মাইনাস ডেল্টা এ, আর বি মানে হচ্ছে বি এম প্লাস মাইনাস ডেল্টা বি। এইভাবে আমি রিপ্রেজেন্ট করছি এ অ্যান্ড বি কে। তাহলে ক্যালকুলেশনটার দিকে খেয়াল করবে, কি করব, যদি আমাকে এক্স বের করতে হয় তাহলে এইরকম ভাবে এক্সটাকে বের করতে হয়। এক্স এর এখানে থাকবে হচ্ছে এক্স এম মানে ট্রু ভ্যালু, আর প্লাস মাইনাস দিয়ে থাকবে হচ্ছে ডেল্টা এক্স। যে কোনো কোয়ান্টিটি এরকম ভাবে রিপ্রেজেন্ট করি, যেখানে যেখানে এক্স এম মানে হচ্ছে এ এম ইন্টু বি এম, নর্মালি যেগুলো ট্রু ভ্যালু আছে তাদের ক্যালকুলেশন। কিন্তু ডেল্টা এক্স, এটা বের করার প্রসেসটা একটু আলাদা। অ্যাডিশন এবং সাবট্রাকশন দুজনের ক্ষেত্রে ডেল্টা এক্স যদি বের করতে হয় তাহলে আমাকে রিলেটিভ বের করতে হবে। কি বের করতে হবে আমাকে? রিলেটিভ বের করতে হবে, রিলেটিভ এররটা বের করতে হবে। তো রিলেটিভ এরর বের করার ফর্মুলা এরকম, ডেল্টা এক্স বাই এক্স এম সমান সমান ডেল্টা এ বাই এ এম প্লাস ডেল্টা বি বাই বি এম। এবার এইখান থেকে তুমি ক্যালকুলেট করে ডেল্টা এক্স এমটা, ডেল্টা এক্সটাকে বের করবে, দেন তুমি এটাকে তুলে এনে এখানে বসাবে। বুঝতে পারলাম আমি কি বললাম? আরেকবার বলে দিচ্ছি, যখন কোনো কোয়ান্টিটি মাল্টিপ্লিকেটিভ আকারে আছে বা মাল্টিপ্লিকেশন আকারে আছে এ ইন্টু বি, তখন আমাদের কি কি করতে হবে, ট্রু ভ্যালু বের করার জন্য নর্মালি মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু এরর বের করার সময় আমাকে দেখতে হবে যে ফ্র্যাকশনাল এরর, এরর বের করার সময় আমাকে কি করতে হবে, ফ্র্যাকশনাল এররে গুরুত্ব দিতে হবে বা রিলেটিভ এররে গুরুত্ব দিতে হবে। ফ্র্যাকশনাল এরর বা রিলেটিভ এরর বের করার ফর্মুলা ডেল্টা এক্স বাই এক্স এম, অর্থাৎ এরর বাই ট্রু ভ্যালু ইজ ইকুয়াল টু ডেল্টা এ বাই এ এম, যাদের গুণ করছি, ইন প্লাস ডেল্টা বি বাই বি এম। এরকম ভাবে বের করতে হবে।
দেন সেখান থেকে তুমি ক্যালকুলেট করে ডেল্টা এক্স বের করে ওপরের ইকুয়েশনে বসিয়ে দেবে, ব্যাস হয়ে গেল। এইরকম ভাবে বের করো। সিমিলারলি এটা ডিভিশনের ক্ষেত্রেও তাই। ডিভিশনের ক্ষেত্রে যদি আমি ওয়াই কে রিপ্রেজেন্ট করি তাহলে এরকম ভাবে করব যে এ এম বাই বি এম, নর্মালি তো ট্রু ভ্যালু, এটা ওয়াই এর একটা ট্রু ভ্যালু থাকবে আর তার সাথে একটা এরর থাকবে ডেল্টা ওয়াই, তাই না? তো ওয়াই এম কে ক্যালকুলেট করাটা খুব ইজি, এটাকে আমি এ এম বাই বি এম করে ক্যালকুলেট করে নেব। কিন্তু ডেল্টা ওয়াইটাকে ক্যালকুলেট করা জটিল, এটার জন্য আমাকে রিলেটিভ এররে যেতে হবে। তো ওয়াই এর রিলেটিভ এরর সমান সমান এ এর রিলেটিভ এরর প্লাস বি এর রিলেটিভ এরর, এইরকম ভাবে বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। দেন এখান থেকে ডেল্টা ওয়াইটাকে বের করে এই ইকুয়েশনে বসিয়ে দেবো, কাজ হয়ে যাবে। এরকম ভাবে কিন্তু আমাদেরকে অ্যাডিশনের ক্ষেত্রে করতে হয়, বাট সাবট্রাকশন এবং অ্যাডিশন বলছি, ডিভিশন এবং প্রোডাক্টের ক্ষেত্রে করতে হয়। বাট সাবট্রাকশন আর অ্যাডিশনের ক্ষেত্রে এত জটিলতা নেই, নর্মালি এররগুলোকে প্লাস করে দিলেই চলবে। ঠিক আছে। আচ্ছা, এই রিলেটেড যে কনসেপ্ট আমরা শিখলাম তার উপর ডিপেন্ড করে একটা প্রবলেম আমরা দেখে নিই। প্রথম প্রবলেম, কোয়েশ্চেন নাম্বার 1. In an experiment, the percentage of error occurred in the measurement of physical quantities A, B, C, D are this. Then maximum percentage error in the measurement. দেখো আমি একটা প্রবলেম এই টাইপের শিখে দিয়েছি এবং এই ধরনের যতগুলো প্রবলেম আছে তোমরা সবাই নিজেরাই করতে পারবে, খুব সহজে করতে পারবে। যখন কোনো কোয়ান্টিটিকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করা থাকবে x ইকুয়াল টু a টু দি পাওয়ার p, b টু দি পাওয়ার q এবং c টু দি পাওয়ার r, সাপোজ এরকম, আমি ইন জেনারেল বলে দিচ্ছি, এরকম কোনো কোয়ান্টিটি যদি থাকে তাহলে তার ক্ষেত্রে এরর বের করার জন্য তোমাকে কি করতে হবে, তুমি যদি ডেল্টা এক্স বের করতে যাও তাহলে রিলেটিভ আকারে বের করতে হবে, কারণ এখানে তুমি দেখতে পাচ্ছ এ বি সি এরা মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন আকারে আছে, তাই না? তাহলে এর ক্ষেত্রে আমাকে রিলেটিভ এরর দিয়ে এগাতে হবে। রিলেটিভ এররের ক্ষেত্রে ডেল্টা এক্স বাই এক্স যদি বের করতে হয় তাহলে এদিকে আমি কি করব, ডেল্টা এ বাই এ করব, এটা ট্রু ভ্যালু, আর পাওয়ারটাকে সামনে নিয়ে নেব, প্লাস কিউ সামনে চলে আসবে ডেল্টা বি বাই বি অ্যান্ড প্লাস আর সামনে চলে আসবে ডেল্টা সি বাই সি। এখানে তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে সি এর পাওয়ারে যে আর সেটা তো নিচে আছে, তাহলে সি টু দি পাওয়ার মাইনাস আর হওয়ার কথা, কিন্তু একদমই তা করবে না। আমি বলেছি এরর্স আর অলওয়েজ অ্যাডিটিভ ইন নেচার, মানে এরর সবসময় অ্যাড হতে থাকবে। সেই জন্য সি এর পাওয়ারে যে মাইনাস আর আছে সেটা মাইনাস আর নয়, সেটা আর লিখতে হবে আমাকে। ঠিক আছে, আর ডেল্টা সি বাই সি এইরকম ভাবে লিখতে হবে। তো সিমিলারলি এই প্রবলেমটাকে যদি করতে হয় যেখানে দেওয়া আছে যে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার, বি পাওয়ারে 1/2, সি পাওয়ারে 1/3 অ্যান্ড ডি কিউব, এখানে আমি বের করতে চাইছি ডেল্টা এক্স বাই এক্স। তাহলে কি করে বের করব, পাওয়ারগুলোকে সামনে নেব, 2 সামনে ডেল্টা এ বাই এ করব, 1/2 সামনে ডেল্টা বি বাই বি, 1/3 সামনে ডেল্টা সি বাই সি অ্যান্ড 3 সামনে ডেল্টা ডি বাই ডি। এবার তুমি কোশ্চেনে চলে আসো, দেখো এদের রিলেটিভ এরর বা পার্সেন্টেজ এরর দেওয়া আছে। এর ক্ষেত্রে 1%, বি এর 2%, 3%, 4% অল্টারনেটিভলি দেওয়া আছে। এই ভ্যালুগুলোকে এখানে বসিয়ে ক্যালকুলেট করবো, জাস্ট হয়ে গেল। এ ইন্টু 1% এ এর জন্য, 1/2 ইন্টু বি এর জন্য 2%, 1/3 সি এর জন্য 3% এবং 3 ইন্টু ডি এর জন্য 4%। জাস্ট ক্যালকুলেশন করে নাও, হয়ে যাবে। 2 প্লাস 1 প্লাস 1 প্লাস 3 4 12 পার্সেন্টেজ, 2 3 4 16% সি নাম্বার। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি রিলেটিভ এররের ফর্মুলা লিখেছিলাম কিন্তু পার্সেন্টেজের ভ্যালু বসিয়ে দিয়েছি, এক লাইন মানে স্কিপ করে দিয়েছি আমি, তার কারণ পরের লাইনে আমাকে 100% দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, করিনি, একই বিষয়, শর্টে করাই যায় এরকম ভাবে। আশা করি বুঝতে পেরেছো। এই যে প্রবলেমটা করলাম এটা ভালো করে দেখে নাও, যদি এইটা বুঝে গিয়ে থাকো তাহলে এরপরে পরপর 2-3টে প্রবলেম আসবে যেটা তোমরা নিজেরাই করতে পারবে, শুধুমাত্র পাওয়ারগুলোকে চেঞ্জ করা হয়েছে। আশা করি এটা বুঝতে পেরেছো, স্ক্রিনশট নিয়ে নিয়েছো। এবার তোমরা 2 নাম্বার প্রশ্নটা দেখো। এই 2 নাম্বার প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা সলভ করবে, সলভ করে কমেন্ট বক্সে জানাবে যে আনসার কি আসছে, অবশ্যই নাম্বার দিয়ে জানাবে যে কত আনসার আসছে। 3 নাম্বার প্রশ্নটা একবার পড়ো। Density of a cube is measured by measuring its mass and length of its side. If the maximum error in the measurement of mass and length are this respectively, the maximum error in the measurement of density would be okay. So density আমরা কি করে ক্যালকুলেট করি, density means mass by volume, এখানে মাসের কথা বলা হয়েছে বাট ভলিউমের জায়গায় লেন্থ মেজার করেছি।
তো কিউব বলা হয়েছে, কিউব থাকতে গেলে ভলিউম লেন্থের কিউব হয়ে যাবে, তাই না, সাইডের কিউব হয়ে যাবে, ব্যাস। এবার তুমি এখান থেকে বের করবে ডেল্টা ডি বাই ডি। এই এররটা যদি বের করতে চাও তাহলে ডেল্টা এম বাই এম লিখতে হবে প্লাস 3 ইন্টু ডেল্টা এল বাই এল লিখতে হবে। বাকিটা তোমরা নিশ্চয়ই পারবে করতে ক্যালকুলেশন, ঠিক আগের মতোই। তো এটাও স্ক্রিনশট নিয়ে নাও। কোয়েশ্চেন নাম্বার 3 তোমরা কমেন্ট বক্সে জানাবে আনসার কত হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 4, student measures the distance traversed in free fall of a body initially at rest in a given time. ইনিশিয়ালি অবজেক্টটা রেস্টে ছিল এবং সে কতটা ডিস্টেন্স কভার করছে ইন ফ্রি ফল, মানে জাস্ট ছেড়ে দিয়েছি ফ্রি ফলের ক্ষেত্রে। হি ইউজেস দিস ডেটা টু এস্টিমেট জি, দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। If the maximum percentage error in the measurement of the distance and the time are E1 and E2 respectively, then the percentage error in the estimation of G. প্রথমত যেগুলো মাইনাস আছে সেগুলোকে কেটে দাও, কারণ মাইনাসে তো এরর আসবে না, অলওয়েজ অ্যাডিটিভ ইন নেচার হবে। এবার বাকিটা দেখা যাক কি হয়। এখানে মেজার কি করছে, এখানে মেজার করবে জি, ডিস্টেন্স, ঠিক আছে, ইন এ গিভেন টাইম। আর এরর দেওয়া আছে কিসের, দেখো ডিস্টেন্সের আর টাইমের। তাহলে আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি, এস ইকুয়াল টু ইউটি প্লাস 1/2 জিটি স্কোয়ার, এখানেই সব কিছু কভার হয়ে যাচ্ছে। দেখো এটা ওয়ান ডাইমেনশনাল মোশনের ইকুয়েশন একটা, যেহেতু ফ্রি ফল তাই ইউটা জিরো, অর্থাৎ এস ইকুয়াল টু জাস্ট হাফ জিটি স্কোয়ার লেখা যেতে পারে। এস ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, জাস্ট হাফ জিটি স্কোয়ার। এখানে এবার তুমি দেখো জি ক্যালকুলেট করতে চাইছি, সো জি ইকুয়াল টু হবে 2s বাই টি স্কোয়ার। জি ইকুয়াল টু কি হবে, 2s বাই টি স্কোয়ার, ঠিক আছে। অর্থাৎ আমি যদি ডেল্টা জি বাই জি করতে চাই তাহলে এই দিকে করতে হবে ডেল্টা এস বাই এস প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি। যেহেতু স্টার্টিং এটা শেখানো হচ্ছে তাই এত সময় লাগছে, আদারওয়াইজ ওই ইকুয়েশনটা দেখেই কিন্তু আনসার করে দেওয়া যেত, ঠিক আছে। আচ্ছা এখানে এই যে 2 সংখ্যাটা এটা তো কনস্ট্যান্ট, এর মধ্যে আর কি এরর পাবো, সেই জন্য এটাকে লিখে নিই আমি। ক্যালকুলেশন করো ডেল্টা এস বাই এস, এর এরর দেওয়া আছে পার্সেন্টেজ এরর E1 দেওয়া আছে, প্লাস 2 ইন্টু ডেল্টা টি বাই টি, তার পার্সেন্টেজ এরর E2 দেওয়া আছে। তাহলে আনসার কোনটা হচ্ছে, E1 প্লাস 2 E2, অর্থাৎ বি নাম্বার আনসারটা হচ্ছে। এটা মেন্স 2010 এর কোয়েশ্চেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, তোমাদের নিটের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্নগুলো। নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার্স, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। সিগনিফিকেন্ট ফিগার্স কাকে বলে বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বলতে আমরা কি বুঝি, ফিজিক্সে মেজারমেন্টে তো খুব গুরুত্বপূর্ণ এটা। সিগনিফিকেন্ট ফিগার্স আর দোজ নাম্বারস অর ডিজিটস in a quantity that are known reliably plus one digit that is uncertain. তো সিগনিফিকেন্ট ফিগার্স হচ্ছে যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মেজারমেন্টের যে ভ্যালুটা পাচ্ছি সেই ভ্যালুটার সেই সেই ডিজিটটা, সেই ডিজিট পর্যন্ত সংখ্যাটাকে আমরা তাৎপর্যপূর্ণ সংখ্যা বলবো, যে ডিজিট পর্যন্ত আমরা রিলেয়েবল, মানে আমরা কনফার্ম ফিক্সড যে হ্যাঁ এতদূর পর্যন্ত হবে, এবং ঠিক তার পরবর্তী একটা আনসার্টেন ডিজিট, এই এতগুলো সংখ্যাকে একসঙ্গে আমরা বলবো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার্স। আমি যে ডেফিনেশনটা বললাম এটা বুঝতে তোমাদের কষ্ট হলো, আমি বুঝতে পারছি, তবে আমি তোমাদের বের করার প্রসেসটা যখন শিখিয়ে দেবো তখন তোমরা দেখবে যে খুব সহজেই সিগনিফিকেন্ট ফিগারগুলো তোমরা বের করে নিতে পারছো, এবং খুব সহজ লাগবে, হাতের জল হয়ে যাবে দেখবে সিগনিফিকেন্ট ফিগার কি করে বের করতে হয়, ঠিক আছে। তো ডেফিনেশনটা থাক, আমরা সিগনিফিকেন্ট ফিগার বের করার যে প্রসেসগুলো সেইগুলোতে চলে আসি। প্রথমেই বলা হচ্ছে all non-zero digits, all non-zero significant figures, all non-zero digits are significant figures। মানে বুঝতে পারলাম না, তুমি যতগুলো সংখ্যা পাবে, যতগুলো ডিজিট পাবে যে ডিজিটগুলো জিরো নয়, নন জিরো, সেই সমস্ত ডিজিটগুলোকে আমরা বলবো সিগনিফিকেন্ট ফিগার। যেমন তুমি এখানে একটা সংখ্যা দেখো, এই সংখ্যাটা হচ্ছে 16, 16 এ জিরো আছে, দুটোই কিন্তু নন জিরো, তাই সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 2। কতগুলো আছে, দুটো আছে। এইখানে দেখো জিরো নেই, চারটাই সিগনিফিকেন্ট ফিগার। এইখানে দেখো পাঁচটাই সিগনিফিকেন্ট ফিগার, কোনো জিরো নেই। তাহলে যদি জিরো হয়ে যায় তবে কি হবে, যদি জিরো আসে তাহলে তোমাকে এবার দেখতে হবে যে ওই জিরোটা দুটো নন জিরো ডিজিটের মাঝে পড়ছে কিনা। যেমন এখানে যে সংখ্যাটা আমি নিয়েছি 802, দেখো এখানে জিরো আছে,
তবে সেটা দুটো নন জিরো ডিজিটের মাঝে আছে, অর্থাৎ 8 আর 2 এর মাঝে আছে। তাহলে এই জিরোটাকে আমরা সিগনিফিকেন্ট ফিগার ধরবো, এবং এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা হবে? 3টে। তুমি এই জায়গাটা দেখো, 8 3টে 0 4, এই যে জিরোগুলো এগুলো নন জিরো ডিজিটের মাঝে আছে, তাই আমরা এদেরকে সিগনিফিকেন্ট ফিগার ধরবো। এবং এখানে সিগনিফিকেন্ট ফিগার কটা আছে বলো? 5টা। ঠিক আছে, এরকম ভাবে সিগনিফিকেন্ট ফিগারগুলোকে বের করতে হয়। যদি জিরো লাস্টে থাকে তাহলে, যদি জিরো লাস্টে থাকে তাহলে কি হবে? দেখো, যদি ডেসিমেল নাম্বার হয় তাহলে একরকম রুলস, আর যদি ডেসিমেল নাম্বার না হয়, মানে দশমিক যদি না থাকে, তাহলে আলাদা রুলস। তো আমি এখানে বলেছি দশমিক যেগুলো নেই, দশমিক যদি না থাকে তাহলে লাস্টে যে জিরোটা থাকবে সেই জিরোটা সিগনিফিকেন্ট ফিগার নয়। ঠিক আছে, নট সিগনিফিকেন্ট। তাহলে এই 40-এ সিগনিফিকেন্ট হচ্ছে একটা। যদি 410 বলি, সিগনিফিকেন্ট দুটো। এবার তুমি এটাতে দেখো, এই নাম্বারটাতে লাস্টের জিরো সিগনিফিকেন্ট নয়, কিন্তু মাঝের যে জিরোটা আছে 4 আর 2 এর মাঝে, দুটো নন জিরো ডিজিটের মাঝে, মানে সিগনিফিকেন্ট। অর্থাৎ গুনতে গেলে 1 2 3 4, চারটা সিগনিফিকেন্ট। ঠিক আছে, তাহলে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার আছে? চারটা। এইরকম ভাবে আমরা সিগনিফিকেন্ট ফিগারগুলোকে মেজার করব। তাহলে স্যার ডেসিমেল পয়েন্ট থাকতে গেলে নিয়ম কি ছিল? এই দেখে নাও, ডেসিমেল পয়েন্টের জন্য যদি ডেসিমেল পয়েন্ট থাকে, তাহলে এই ডেসিমেল পয়েন্টের অল জিরোস টু দ্য রাইটস অফ ডেসিমেল পয়েন্ট, ডেসিমেল পয়েন্টের রাইট সাইডে, বা ডেসিমেল নাম্বারের ক্ষেত্রে প্রথম যে নন জিরো ডিজিট আছে তার রাইট সাইডে যদি জিরো থাকে, তাহলে সেই জিরোগুলো সব নন সিগনিফিকেন্ট, একটাও সিগনিফিকেন্ট নয়। এক্সাম্পল দিই, এই যে নাম্বারটা 0.08, এখানে দেখো ফার্স্ট, এটা ডেসিমেল নাম্বার, ফার্স্ট নন জিরো হচ্ছে 8, তার আগে দুটো জিরো আছে, তাহলে এরা সিগনিফিকেন্ট নয়। এখানে সিগনিফিকেন্ট ফিগার একটা, শুধু 8। এই নাম্বারটার ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার জাস্ট 8, বাকিগুলো সিগনিফিকেন্ট নয়। এই যে নাম্বারটা, এর ক্ষেত্রে দেখো ফার্স্ট নন জিরো ডিজিট হচ্ছে 8, তার আগে দুটো জিরো, এরা সিগনিফিকেন্ট নয়, তার মানে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 3টে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এইরকম ভাবে সিগনিফিকেন্ট ফিগারগুলোকে কিন্তু করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট পয়েন্ট দেখো, ডেসিমেলের ক্ষেত্রে যদি জিরোটা পরে থাকে, লেফট সাইডে না থেকে যদি রাইট সাইডে থাকে, তাহলে কি হবে? তো ডেসিমেলের ক্ষেত্রে রাইট সাইডে যে জিরোগুলো আসবে সেই জিরোগুলোকে আমরা সিগনিফিকেন্ট নেব। কারণ আমরা ডেসিমেলের পরে 0.4 না লিখে আমি কি লিখেছি? 0.40। তার মানে এই ডিজিটটাও আমার কাছে সার্টেন, ফিক্সড, মেজার করতে পেরেছি, সেই জন্য এই জিরোগুলোকে নেব। তো এইটা এখানে কটা আছে বলো? দুটো। এখানে কটা আছে? 3টে। এই জিরোটা সিগনিফিকেন্ট নয়, পরের জিরোটা সিগনিফিকেন্ট। ঠিক আছে, যদি কোনো নাম্বারকে সাইন্টিফিক মেথডে লেখা থাকে লাইক দিস, 1.4 10 পরে -7, তাহলে এই যে 10 এর পাওয়ার যেগুলো আছে না, সেই 10 এর পাওয়ারগুলোকে কিন্তু সিগনিফিকেন্ট করব না। ধরো আমি তোমাকে বললাম 6.626 ইন্টু 10 পাওয়ারে -34, তো এই 10 এর পাওয়ার এগুলো সিগনিফিকেন্টে আসবে না। এই যে নাম্বারটা সাইন্টিফিক মেথডে লিখলাম, এটা সাইন্টিফিক মেথড, একটা নাম্বারের পর ডেসিমেল বসানো। তো এখানে কটা সিগনিফিকেন্ট ফিগার আছে? চারটা, তাহলে চারটাই সিগনিফিকেন্ট ফিগার হবে। ঠিক আছে, আরো তোমরা মনে রাখবে যে সিগনিফিকেন্ট ফিগারের ক্ষেত্রে ইউনিট চেঞ্জ করতে গেলে নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার চেঞ্জ হয় না, ইউনিট চেঞ্জ করতে গেলে নাম্বার অফ সিগনিফিকেন্ট ফিগার চেঞ্জ হয় না। ঠিক আছে, এটা মাথায় রাখবে। ওকে, তাহলে সিগনিফিকেন্ট ফিগারগুলো আমরা বুঝতে পারলাম। এবার আমরা শিখবো রাউন্ডিং অফ দ্য ডিজিট। রাউন্ডিং অফ করা কাকে বলে? ছোটবেলা থেকে আমরা রাউন্ডিং অফ শিখে এসেছি, তবে পুরোপুরি বা পারফেক্টলি আমরা শিখে আসিনি, কিছু ভুল আমরা এখনো করে আসি। সেই জিনিসটা এবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এরপরে তোমরা রাউন্ডিং অফ নিয়ে তেমন কোনো সমস্যায় ভুগবে না। এবং রাউন্ডিং অফটা খুব গুরুত্বপূর্ণ, কারণ পরীক্ষায় প্রশ্ন যখন দিবে, ওই সামান্য যোগ বিয়োগের ক্ষেত্রে নাম্বারগুলো এত কাছাকাছি দেবে আনসারগুলো, যে রাউন্ডিং অফটা যদি তোমার না জানা থাকে তাহলে তুমি কিন্তু এই আনসারটা করতে পারবে না। তোমার মনে হবে চারটা অপশনই সঠিক। চলো দেখা যাক। এখানে রাউন্ডিং অফ যদি করতে হয়, ধরো আমি একটা এক্সাম্পল, এখানে এক্সাম্পল নেওয়াই আছে, একটা নাম্বার নেওয়া হয়েছে x ইকুয়াল টু 6.24। ঠিক আছে, এটাকে আমি রাউন্ডিং অফ করব, এই নাম্বারটাকে আমি রাউন্ডিং অফ করব। রাউন্ডিং অফ করব মানে আমি কতদূর পর্যন্ত রাউন্ডিং অফ করব? 1 ডিজিট পর্যন্ত ডেসিমেলের পরে। তো ডেসিমেলের পরে তো দুটো ডিজিট আছে, 2 আর 4 আছে, আমাকে একটা ডিজিট বানাতে হবে। তাহলে আমি 4কে সরিয়ে দেবো। যদি 4কে রাউন্ডিং অফ করি, সরিয়ে দিই, তাহলে আগের সংখ্যার সাথে কিছু যোগ হয় বা যোগ হয় না, এরকমটাই তো আমরা শিখেছি। কখন যোগ হয়, কখন যোগ হয় না? যে নাম্বারটাকে আমি রাউন্ডিং অফ করছি, অর্থাৎ 4, এখানে আমি 4কে সরিয়ে দেবো,
তাহলে 4 কে সরিয়ে দিতে গেলে দেখতে হবে যে 4 নাম্বারটা গ্রেটার দ্যান 5 নাকি লেস দ্যান 5। যদি গ্রেটার দ্যান 5 হয় তাহলে আগের নাম্বারটার সাথে 1 প্লাস করব। যদি গ্রেটার দ্যান 5 হয় তাহলে আগের নাম্বারের সাথে +1 করব। আর যদি লেস দ্যান 5 হয় তাহলে আগের নাম্বারকে অ্যাজ সাচ যেমন আছে তেমন রেখে দেবো। তো এখানে 4টা তো লেস দ্যান 5, 4 লেস দ্যান 5, তাহলে এটাকে যদি আমি রাউন্ডিং অফ করি তো আমি জাস্ট 6.2 লিখব। আশা করি বুঝতে পেরেছো। যদি আমি এরকম লিখতাম যে x ইকুয়াল টু 8.356 দিয়ে আমি তোমাকে বললাম যে রাউন্ডিং অফ করো 2 ডিজিট পর্যন্ত, ডেসিমেলের পরে 2 ডিজিট পর্যন্ত। তাহলে ডেসিমেলের পরে 3 আর 5 কে রাখতে হয়, মানে 6 কে রাউন্ডিং অফ করব। তাহলে তোমাকে দেখতে হবে 6 ইজ গ্রেটার দ্যান 5। ইফ গ্রেটার দ্যান 5 দেন প্রিসিডিং ডিজিটটা আছে, মানে আগের যে ডিজিটটা আছে তার সাথে কি করতে হবে, +1 করে দিতে হবে, অর্থাৎ 8.36 হয়ে যাবে। এইটা হচ্ছে রাউন্ডিং অফ করার নিয়ম। ঠিক আছে। তো লেস দ্যান 5 হলে আর গ্রেটার দ্যান 5 হলে কি হবে, এটা তো খুব সহজেই হয়ে গেল। লেস দ্যান 5 মানে যোগ করব না, গ্রেটার দ্যান 5 মানে 1 প্লাস করে দেবো। কিন্তু কিন্তু যদি যে নাম্বারটাকে আমি সরাবো সেই নাম্বারটা যদি 5ই হয়, যে নাম্বারটাকে আমি সরাবো সেই নাম্বারটা যদি 5ই হয়, একটা এক্সাম্পল দিই তাহলে ভালো বুঝতে পারবে। লেখা যাচ্ছে এখানে 14.252। ঠিক আছে। এবার এটাকে রাউন্ডিং অফ করতে বললাম তোমাকে, রাউন্ডিং অফ করতে বললাম ডেসিমেলের পরে 1 ডিজিট। তো ডেসিমেলের পরে জাস্ট 2 আছে, 2টাকে রাখতে হবে, 5 আর 2 কে সরিয়ে দিতে হবে। 5 কে যদি সরাতে হয় তাহলে এবার আমার নিয়মটা কি খাটবে দেখো। 5 কে সরাতে গেলে তোমাকে দেখতে হবে 5 এর পরের ডিজিটটা কি আছে। মন দিয়ে শুনবে আমি কি বললাম। ইফ দ্য ডিজিট ইজ ড্রপড ইজ 5 ফলোড বাই ডিজিটস আদার দেন 0। যদি 5 কে সরাতে হয় তাহলে 5 এর পেছনে নাম্বারটা কি আছে, আদার দেন 0 আছে। এই ক্ষেত্রে যদি আদার দেন 0 হয় তাহলে প্রিসিডিং ডিজিটটাতে 1 প্লাস করে দিতে হবে। তার মানে আমি এখানে কি করব, এখানে 14.2 সরি 2 নয় 14.3 করে দেবো, কারণ আমি 5টাকে সরাচ্ছি। আর 5 এর পরের ডিজিটটা কি আছে, 2 আছে, আদার দেন 0। যদি নন জিরো ডিজিট থাকে তাহলে চোখ বন্ধ করে আগেরটার সাথে প্লাস, কিচ্ছু ভাবার দরকার নেই। কিন্তু যদি 0 থেকে যায় 5 এর পরে তাহলেও তো কিছু রুলস আছে, সেইটা এবার দেখব। যদি 5 এর পরে 0 থেকে যায়, সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি আমি, 6.250, এটাকে 1 ডেসিমেল পর্যন্ত, মানে ডেসিমেলের পরে 1 ডিজিট পর্যন্ত রাউন্ডিং অফ করব। তার মানে আমি 5টাকে সরিয়ে দেবো। এবার 5টাকে যদি সরিয়ে দিতে হয় তাহলে দেখতে হবে 5 এর পরে কোনো ডিজিট আছে কিনা, অবভিয়াসলি আছে। কোন ডিজিট আছে 5 এর পরে, 0 আছে। যদি 5 এর পরে 0 ডিজিট থাকে, মন দিয়ে শোনো আমি কি বলছি, যদি 5 এর পরে 0 ডিজিট থাকে তাহলে আবার দুটো কেস, আগের ডিজিটটাতে চলে আসবো, প্লাস করব কি করব না সেটা আগের ডিজিট দেখে এবার ডিসাইড হবে। আগের ডিজিটটা ইভেন থাকলে একরকম কেস হবে, অড থাকলে একরকম কেস হবে। ঠিক আছে। তো যদি যদি প্রিসিডিং ডিজিটটা ইভেন হয়, মানে যুগ্ম হয়, তাহলে যেমন আছে তেমনই রেখে দেবো, লেফট আনচেঞ্জড। যেমন এই ক্ষেত্রে 6.2 প্রিসিডিং ডিজিট হচ্ছে 2, 2টা কি ইভেন, তো ইভেন থাকতে গেলে যেমন আছে তেমনই রেখে দেবো। কিন্তু যদি এরকম হতো যে 6.350, এটাকে যদি রাউন্ড আপ করতাম তাহলে 6.4 হতো। তার কারণ 5 এর পরে 0 আছে, তাহলে আগের প্রিসিডিং ডিজিটটাকে দেখো, প্রিসিডিং ডিজিটটা কি হচ্ছে, 3 হচ্ছে। 3 হচ্ছে একটা অড নাম্বার, আর অড নাম্বার হতে গেলে +1, সো 6.4। অনেকেই জানতে না কিন্তু এই বিষয়গুলো, 5 থাকলে +1 করে দিতাম, এরকমই আমরা শিখে এসেছি। আশা করি এরপরে তোমাদের রাউন্ড আপ নিয়ে আর কোনো সমস্যা হবে না। ওকে। অ্যাডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার্সকে কি করে ক্যালকুলেট করতে হয়, এই জায়গাটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এখান থেকে এসেছে। অ্যাডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে কি বললাম, তোমার সিগনিফিকেন্ট ফিগারগুলো কি করে ক্যালকুলেট করতে হয়। যেমন ধরো আমি একটা নাম্বার দিচ্ছি তোমাকে, নাম্বারটা দিলাম 2.29 এবং তার সাথে প্লাস করতে বললাম তোমাকে 62.7। ঠিক আছে, এই নাম্বারটা প্লাস করতে দিলাম। তাহলে এবার তুমি প্লাস করবে নর্মালি, প্লাস করলে ধরো 9.46। ঠিক আছে। আমি তোমাকে 4টা অপশন দিচ্ছি, এই 4টা অপশনের মধ্যে কোনটা সঠিক তুমি বলবে। প্রথম অপশনই হচ্ছে 6.99, সেকেন্ড অপশন হচ্ছে 65.00, সি নাম্বার অপশন হচ্ছে 65.0, ডি নাম্বার অপশন হচ্ছে জাস্ট 65। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে, কেউ কেউ তো আনসার এ নাম্বার দিয়েই দিবে, কেউ বলবে 4টা আনসারই সঠিক।
চারটাই একই জিনিস, তাই না? কিন্তু চারটা একই জিনিস নয়। সঠিক আনসার হচ্ছে সি নাম্বারটা। দেখো, খুব সামান্য একটা বিষয়, সামান্য একটা যোগ, তাতেই কিন্তু ভুল হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি আনসার কি হবে? 65.0। কেন, কিভাবে হবে? তোমাদেরকে মনে রাখতে হবে যে যোগের ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগারের যে ক্যালকুলেশন, তার একটা নিয়ম আছে। তুমি দেখবে যে সংখ্যাগুলোকে আমি যোগ করছি, সেই সংখ্যাগুলোর মধ্যে দশমিকের পরে কতগুলো করে ডিজিট আছে। প্রথম সংখ্যাটায় তুমি যদি দেখো দশমিকের পরে দুটো ডিজিট আছে, এবং দ্বিতীয় সংখ্যাটায় দশমিকের পরে একটা ডিজিট আছে। তো তুমি যে সংখ্যাগুলোকে যোগ করছো, সেই সংখ্যাগুলোর মধ্যে দশমিকের পরে মিনিমাম যতগুলো ডিজিট থাকবে, মিনিমাম, ম্যাক্সিমাম নয়, মিনিমাম, আনসারে দশমিকের পরে মিনিমাম ততগুলো ডিজিট রাখতে হবে। বুঝতে পারলাম আমি কি বললাম? আরেকবার শোনো, যে সংখ্যাগুলোকে যোগ করছি তাদের দশমিকের পরে যে ডিজিটের নাম্বারগুলো আছে, মিনিমাম যতগুলো ডিজিট থাকবে, আনসারে আমাকে দশমিকের পরে ঠিক ততগুলো মিনিমাম ডিজিট রাখতে হবে। এখানে দুটো ডিজিট আছে আর এখানে একটা ডিজিট আছে, মানে শুধু 7 আছে। তাহলে আনসারে কিন্তু দশমিকের পরে আমাকে এক ঘড়ি রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। কি করতে হবে? আমাকে দশমিকের পরে একটা ঘড়ি রাখতে হবে, 9 রাখতে হবে। এবার 9 কে রাখতে গেলে এটাকে রাউন্ডিং অফ করতে হবে। তো এখানে যেটা 9 আছে, এটাকে যদি রাউন্ডিং অফ করি, তো 9 কে রাউন্ডিং অফ করতে গেলে আগের সংখ্যার সাথে এক যোগ হয়ে যাবে, কারণ গ্রেটার দ্যান 5। আগের সংখ্যার সাথে যদি এক যোগ করি, 9 প্লাস 1 10 হচ্ছে। তো 10 এর শূন্যটাকে এখানে বসিয়ে দিলাম, আর একটা আগেরটার সাথে যোগ হলো 65, অর্থাৎ 65.0, দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। কিন্তু এই পার্টটা যদি আমরা না শিখতাম, তাহলে আমাদের কাছে কিন্তু এই চারটা অপশনই সঠিক মনে হতো। বোঝা গেছে নিশ্চয়ই? সিমিলারলি মাইনাসের ক্ষেত্রেও তাই, শুধুমাত্র প্লাসের ক্ষেত্রেই যে দশমিকের পরে ডিজিট মিনিমাম রাখতে হয় তা নয়, মাইনাসের ক্ষেত্রে প্লাস মাইনাস দুজনের নিয়ম একই। নেক্সট আমরা করব মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ক্ষেত্রে। মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের ক্ষেত্রে নিয়মটা একটু শুনে নাও। ধরে নাও আমি একটা নাম্বার দিচ্ছি তোমাকে, 1.2 মাল্টিপ্লাইড বাই 1.3। তুমি এটাকে মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে 1.56 পাবে, তাই না? কিন্তু আনসার 1.56 নয়। তোমাকে কি করতে হবে? তোমাকে দেখতে হবে যে এখানে কোন সংখ্যাটাতে মিনিমাম সিগনিফিকেন্ট ফিগার আছে। এবার ডেসিমেলের পরে নয় কিন্তু, এবার টোটালে দেখতে হবে যে মিনিমাম সিগনিফিকেন্ট ফিগার কটা আছে। তো প্রথম নম্বরে দেখছো সিগনিফিকেন্ট ফিগার আছে 1 আর 2, দুটো আছে। সেকেন্ডটাতে দেখো সিগনিফিকেন্ট ফিগার দুটো আছে, 1 আর 3। তাহলে মিনিমাম দুটোই হচ্ছে, তাই না? তাহলে তোমাকে আনসারেও কি করতে হবে? দুটো রাখতে হবে সিগনিফিকেন্ট ফিগার। কিন্তু আমার আনসারে তো তিনটে বেরিয়েছে। সেই জন্য আমি কি করব? এটাকে রাউন্ডিং অফ করব। আর রাউন্ডিং অফ করতে গেলে 6টা সরে গেলে 5টা কি হয়ে যাবে? 1.6। দ্যাট ইজ দ্য ফাইনাল আনসার। বোঝা গেল? একই রকম ভাবে ভাগের ক্ষেত্রে আমি যদি তোমাকে একটা ভাগ দিয়ে দিই করতে, ধরে নাও আমি তোমাকে ভাগ দিলাম 144 ডিভাইডেড বাই 12। তাহলে তুমি এটাকে ডিভাইড করবে, ডিভাইড করলে কি পাবে? 12 পাবে, তাই না? তো এই ক্ষেত্রে তুমি দেখবে যে মিনিমাম সিগনিফিকেন্ট ফিগার কতগুলো আছে। প্রথমটাতে মিনিমাম সিগনিফিকেন্ট ফিগার কত আছে? প্রথমটাতে আছে 144, মানে তিনটে। পরেরটাতে সিগনিফিকেন্ট ফিগার কটা আছে? দুটো। তাহলে আমাকে আনসারে মিনিমাম রাখতে হবে, অর্থাৎ দুটো রাখতে হবে। ঠিক আছে? তো এখানে আনসারে কিন্তু দুটোই বেরিয়েছে, মানে এটাই ঠিক আছে। এখানে আর রাউন্ডিং আপ করার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমরা বুঝতে পারছো যে সিগনিফিকেন্ট ফিগারের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন, ডিভিশন এবং অ্যাডিশন, সাবট্রাকশন কি করে করতে হয়। এই রিলেটেড একটা প্রবলেম আমরা দেখে নিই। প্রশ্নটাতে বলা হয়েছে যে 9.99 মিটার এবং 0.0099 মিটার, এইটাকে সাবট্রাক্ট করতে বলেছে, মাইনাস করতে বলেছে। দিয়ে মাইনাস করে আনসার কোনটা হবে? প্রত্যেকটা অপশন দেখো প্রায় কাছাকাছি। এটা কিন্তু নিট 2020 কোশ্চেন। কি করবে? মাইনাস করবে। 10 থেকে 9 1, 10, এটা 0, 8, 9.9। তো সবাই বিয়োগটা করে নিতে পারবে, সবার মধ্যে বিয়োগ এটা হওয়া উচিত, কিন্তু আনসার এটা হবে না। কি দেখতে হবে? কি করতে বলেছিলাম? যে মিনিমাম ডেসিমেলের পরে মিনিমাম কতগুলো ডিজিট আছে। কি বললাম আমি? ডেসিমেলের পরে মিনিমাম কতগুলো ডিজিট আছে, নট সিগনিফিকেন্ট ফিগার। ডেসিমেলের পরে কতগুলো ডিজিট আছে প্লাস মাইনাসের ক্ষেত্রে। তো এখানে ডেসিমেলের পরে ডিজিট আছে দুটো, এখানে ডেসিমেলের পরে ডিজিট কটা আছে? চারটা। তাহলে ডেসিমেলের পরে কটা ডিজিট রাখতে হবে? চারটাই রাখতে হবে, মানে এটাই অপশন সঠিক হচ্ছে। এ নাম্বার অপশনটাই সঠিক হচ্ছে। এটা মাল্টিপ্লিকেশন নয়। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে টোটাল কতগুলো সিগনিফিকেন্ট ফিগার সেটা রাখতে হয়, বা ডিভিশনের ক্ষেত্রে। কিন্তু অ্যাডিশন, সাবট্রাকশনের ক্ষেত্রে ডেসিমেলের পরে কতগুলো ডিজিট আছে সেই অনুযায়ী রাখতে হয়। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে ডেসিমেলের পরে মিনিমাম, সরি একটু মিস্টেক হলো। ডেসিমেলের পরে মিনিমাম কতগুলো ডিজিট আছে,
তো ডেসিমেলের পরে মিনিমাম ডিজিট আছে দুটো, আর এখানে ডিজিট করা আছে চারটা। তাহলে আমাকে ডেসিমেলের পরে মিনিমাম দুটো ডিজিটই রাখতে হবে। সরি, মাই মিস্টেক। তাহলে 9.98 রাখবো। এই জিরোটাকে যদি সরিয়ে দিয়ে রাউন্ড অফ করতে গেলে 980 থাকবে, লেস দ্যান 5 আছে। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে আনসার হবে বি নাম্বারটা 9.98। সামান্য একটু জন্য কিন্তু মিস্টেক হয়ে যাবে, ছোট্টখাট্ট জিনিস, বাট মিস্টেক হওয়ার প্রবণতা অনেক। এই যে প্রবলেমটা, এটা আমি তোমাদের হোমওয়ার্ক রাখছি, ঠিক আছে? এটা তোমরা করবে। এটা কত নম্বর কোশ্চেন, আমি কোশ্চেন নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা নাম্বার দিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে। 4 নাম্বার ছিল, এটা 5 নাম্বার প্রশ্ন করলাম। নেক্সট 6 নাম্বার, 6 নাম্বার প্রশ্ন। তোমরা নাম্বার লিখে কমেন্ট বক্সে জানাবে যে আনসার কি হবে। এটাও রাউন্ডিং অফের একটা ক্যালকুলেশন আছে, ঠিক আছে? তো এই ছিল তোমাদের আজকের ক্লাস। যদি ক্লাস ভালো লাগে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং কমেন্ট বক্সে জানাবে তোমাদের আনসারগুলো, তো কমেন্ট বক্সে জানাচ্ছ, এবং কমেন্ট বক্সে জানাবে যে ক্লাসটা কেমন লাগলো। এরকম ধরনের নিটের আরো ক্লাস তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যখনই আমি এই ধরনের কন্টেন্ট বা এই ধরনের ক্লাস আপলোড করবো, তোমরা কিন্তু সহজেই সেটা অ্যাক্সেস করতে পারবে। এবং এই 2026-এর নিটের জন্য আমার অলরেডি একটা পেইড ব্যাচ চলছে, তোমরা যদি চাও সেখানে জয়েন হতে পারো। প্রায় রেগুলারলি সেখানে ক্লাস করানো হচ্ছে।